কাল যে খবর গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে তা হলো ভারতের পিএসএলভি রকেট ফের কিন্তু ফেল করেছে। কালকে ভারত PSLV-62 এই রকেটটি মহাকাশে পাঠাতে চেয়েছিল, যেখানে প্রায় 16টি স্যাটেলাইট সেই রকেটটি কিন্তু ক্যারি করছিল। কিন্তু কোনো টেকনিক্যাল ইস্যু বা এররের জন্য স্টেজ 3-তে গিয়ে সেই রকেটটি কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এটি কিন্তু ব্যাক টু ব্যাক সেটব্যাক, অর্থাৎ এর আগের বছর PSLV-61 একইভাবে কিন্তু একই জায়গায় থেকে লক্ষ্য ভ্রষ্ট হয়েছিল, আর এবছর একই জায়গায় সেই রকেটটি দিকভ্রষ্ট হয়ে যায়। এর একটা জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, এবং মোর ইম্পর্টেন্ট বিষয় হলো এটা কিন্তু আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত চিন্তাজনক। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও। এবং যারা ভারতের রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, জিওপলিটিক্স নিয়ে খোঁজ খবর রাখেন, তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। দেখুন, যে তথ্য কালকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে কালকে ভারত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে একটি PSLV রকেট উত্তোলন করেছিল। সেই রকেটে কিন্তু আরো একটি ইম্পর্টেন্ট পেলোড ছিল, যার নাম অন্বেষা। এই অন্বেষা হলো হাই রেজলিউশন আর্থ অরবিটেশন স্যাটেলাইট। এই অন্বেষার কাজ ছিল ভারতের সীমান্তবর্তী অঞ্চলে, LOC অঞ্চল স্পেশালি, যেখানে দিয়ে পাকিস্তানের অনুপ্রবেশকারীরা দিনের পর দিন ঢোকার চেষ্টা করেছে, জঙ্গি আক্রমণের প্রবণতা তৈরি করেছে, তার উপরও কড়া নজরদারি রাখা। ফলে আপনারা বুঝতেই পারছেন, এই অন্বেষা যদি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেত, তাহলে ভারতের সুরক্ষাতেও একটি যুগান্তকারী পরিবর্তন কিন্তু আসতো। PSLV-61 যে রকেট আগের বছর পাঠানোর পরিকল্পনা ইসরোর পক্ষ থেকে করা হয়েছিল, সেখানেও কিন্তু একাধিক স্যাটেলাইট আমরা পাঠাতে চেয়েছিলাম, সেই প্রচেষ্টাও কিন্তু ব্যর্থ হয়। দেখুন, এই ভিডিওটি আপনারা ভারতের ব্যর্থতা হিসাবে কাউন্ট করবেন না। এটা ব্যর্থতার বার্তা দেওয়ার জন্য আমি বানাচ্ছি না। ভারত যে নিরন্তর বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই কিন্তু এটি পদক্ষেপ। এবং বিজ্ঞান চর্চার অগ্রগতি তখনই সম্ভব যখন আমরা এই ব্যর্থতাগুলোকে কাটিয়ে সামনে এগোতে পারবো। ফলে এখনই মাথায় বাজ পড়লো, সমস্ত কিছু শেষ হয়ে গেল, বিষয়টা কিন্তু সেটা নয়। ভারতের বিজ্ঞানীরা যে টাকায় এই দুর্লভ জিনিসগুলো তৈরি করছেন, তা কিন্তু গোটা বিশ্বের কাছেও নজির। কারণ এই টাকায় বিশ্বের যে সকল দেশ স্পেস গবেষণাকে এগিয়ে নিয়ে গেছে, তারা কিন্তু কাজ করার কথা ভাবতেও পারে না। আমরা চন্দ্রযান যে টাকায় বানিয়েছি, সে টাকায় একটি হলিউড সিনেমা হয়। রাশিয়া, চায়না, আমেরিকা, যারা স্পেস গবেষণা নিয়ে নিরন্তর কাজ করছে, তারা কিন্তু এই বাজেটে করার কথা কখনো ভাবতেও পারে না, যা ভারতের বিজ্ঞানীরা করেন। ফলে এটি সেটব্যাক নয়, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এই ফেলারগুলো আমাদের সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু সমস্ত ভারতীয়দের মাথায় রাখা উচিত। আমি ভিডিওটা বানাচ্ছি কারণ এর ইম্প্যাক্টটা কি হতে পারে এবং ভারতের সুরক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এই পদক্ষেপ, সেটা আপনাদের জানানোর জন্য। যাই হোক, এই অন্বেষা স্যাটেলাইট হলো সান সিঙ্ক্রোনাইজ লো আর্থ অরবিটে যাওয়ার জন্য বানানো একটি স্যাটেলাইট। অর্থাৎ পৃথিবী থেকে প্রায় 550 থেকে 600 কিলোমিটার জায়গায় উপরে এটিকে কিন্তু প্লেসড করার কথা ছিল। এর প্রধান কাজটি ছিল LOC-তে সার্ভেলেন্স করার এবং মনিটারি ট্রুপ মুভমেন্ট, অর্থাৎ সেনাবাহিনীর মুভমেন্টগুলোকে কড়া নজরদারির মধ্যে রাখা, এবং ওই LOC অঞ্চলে যদি পাকিস্তানের জঙ্গিরা কিংবা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা কোনো রকম চক্রান্ত করার চেষ্টা করে, সেগুলোকে রুখে দেওয়ার। ফলে ভারতের সুরক্ষার জন্য এই স্পাইস স্যাটেলাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হয়ে উঠছিল। কারণ বর্তমানে আপনারা জানেন, ভারতের সুরক্ষা লাগাতার থ্রেটের মুখে পড়ছে, অন্তত পাকিস্তান এবং বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি এটি হিউম্যান সিভিলাইজেশন যেটা আছে, তারও কিন্তু একাধিক কাজকর্ম করতে পারতো, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য। পাশাপাশি উরবান ম্যাপিং, এগ্রিকালচার ওরিয়েন্টেড বিভিন্ন কাজকর্ম এই স্যাটেলাইটকে কাজে লাগিয়ে ভারতের বিজ্ঞানীরা করতে পারতেন। পাশাপাশি এই রকেটে ইন্ডিয়ার প্রাইভেট কোম্পানির তৈরি অসংখ্য ছোট ছোট স্যাটেলাইটও কিন্তু ছিল। ফলে প্রাইভেট সেক্টর ড্রাইভ স্পেস ইকোসিস্টেম এই PSLV এই রকেটটি কিন্তু রক্ষা করতে পারত, এবং এটিকে বলা হতো স্পেস সেন্টার বা স্পেস এই যে গবেষণা ব্যাকবোন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কালকে কোনো না কোনো কারণে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এটি ছিল 2026-এর প্রথম লঞ্চ, ফলে মানুষের আশা অনেকটা বেশি ছিল, এবং ভারতের
মহাকাশ গবেষণার একটা নতুন দিক খুলে যেতে পারতো যদি এই রকেটটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেত। এই যে রকেটটি আপনারা দেখছেন ছবিতে, তার 4টি স্টেজ আছে। প্রথম স্টেজ যেটি সলিড ফুয়েল দ্বারা কন্ট্রোল হয়, সেকেন্ড স্টেজ যেটা লিকুইড ফুয়েল দ্বারা কন্ট্রোল হয়, তৃতীয় স্টেজ যেটা ফের লিকুইড ফুয়েল দ্বারা কন্ট্রোল হয়, এবং তৃতীয় সলিড দ্বারা কন্ট্রোল হয়, চতুর্থ লিকুইড ফুয়েল দ্বারা কন্ট্রোল হয়। প্রথম দুটো স্টেপ অত্যন্ত ভালোভাবে কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছিলাম, কিন্তু তৃতীয় স্টেজে যখন যাই, ইসরো বলছে তখনই এই সলিড ফুয়েলের থার্ড স্টেজটি কোনো না কোনো কারণে এরর বা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি, ফলে থ্রাস্ট ক্রিয়েশনটা হয়নি, ফলে রকেটটি সম্পূর্ণ দিকভ্রষ্ট হয়ে গিয়ে অন্য ডিরেকশনে চলে যায়। এবার এই 16টি স্যাটেলাইটের কি হলো? প্রথমত এই 16টি স্যাটেলাইট অত্যন্ত ছোট ছোট স্যাটেলাইট ছিল, ফলে এরা নিজেদেরকে ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতাবান স্যাটেলাইট নয়। ফলে এদের ভিতরেও ফুয়েল যে ছিল, জ্বালানি ছিল, তা খুব লিমিটেড এবং লিমিটেড প্রপালশন ছিল, ফলে এরা কিন্তু মহাকাশে হারিয়ে যায়। ফলে এদেরকে কিন্তু আর খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই, এবং এরা পরবর্তীকালে কোথায় আছে, কিভাবে কাজ করছে, আমরা কিন্তু কোনো ট্র্যাকিংই করতে পারবো না। ফলে এই পার্টিকুলার পিএসএলভি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে একটি স্টেপ যদি কোনোভাবে ব্যর্থ হতো, তাহলে কিন্তু পুরো প্রসেসটাই আসলে মিশন ফেল হিসাবে দেখা হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল ভারতের, শুধুমাত্র মহাকাশ গবেষণা নয়, ভারতের সুরক্ষা সম্পর্কিত তথ্য জোগাড় করার জন্য। ফলে এই জন্য এই বিষয়টাকে নিয়ে আজকে এত বেশি চর্চা হচ্ছে। দেখুন, এই পুরো বিষয়টি আরো ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ আমাদের রকেট কিন্তু ব্লাস্ট হয়নি। আমাদের রকেট যদি ব্লাস্ট হয়ে যেত, তাহলে কিন্তু আমরা ভাবতাম যে আমাদের বিজ্ঞানীরা সে অর্থে ভালো কাজ করতে পারেননি, কিন্তু আমরা এমন একটা কারণে দিকভ্রষ্ট হয়ে গেছি, যার ফলে একটা জিনিস তো মানে সিকিওর করা হচ্ছে যে আমাদের বিজ্ঞানীরা কাজটি যথেষ্ট ভালো করেছেন, কিন্তু কোনো না কোনো টেকনিক্যাল একটা এরর এই প্রসেসের মধ্যে থেকে যাচ্ছে। পাশাপাশি এই 16টি স্যাটেলাইটকেও আর খুঁজে পাওয়া যাবে না, যা কিন্তু ভারতের ভাবমূর্তির জন্য একটি বড় ধাক্কা। পিএসএলভি C61 আগের বছর আপনারা জানেন লঞ্চ করার সময় একই মানে ফেইলার হয়েছিল, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতের যে ইসরোর যে কমার্শিয়াল যে পার্ট, সেই পার্টের নাম নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, যেই কোম্পানিকে কাজে লাগিয়ে এই রকম রকেটের মাধ্যমে দেশ বিদেশের বহু দেশ স্যাটেলাইট পাঠায় মহাকাশে। ফলে আমাদের উপর বিদেশি যে সংস্থাগুলো আছে তাদের ভরসাও কিন্তু এই ধরনের সেটব্যাকে কমে যাবে, কারণ এতে কিন্তু তাদেরও বিভিন্ন ক্ষতি হতে পারে। পাশাপাশি ফরেন কনফিডেন্স তো কমবেই, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের দামও কিন্তু অনেকটা বাড়বে। ফলে একটা ব্যর্থতা অনেক কিছু কিন্তু আমাদের দিকে নিয়ে আসবে, এটা বাস্তব, কিন্তু আমাদের বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে ফের গোটা বিশ্বকে চমকে দেবেন, তা কিন্তু কালকের পর আমি অন্তত কনফিডেন্ট। এরপর স্পেস এক্স, রকেট ল্যাবসের মতো কোম্পানির চাহিদা বাড়বে, কারণ তারা ভারতের উপর কনফিডেন্স হারাবেন বিভিন্ন বিদেশি যে ক্লায়েন্ট আছেন তারা। ফলে তারা স্পেস এক্স বা রকেট ল্যাবসের মতো যে সকল কোম্পানিগুলো আছে, আপনারা জানেন স্পেস এক্স ইলন মাস্কের, তারা হয়তো মুনাফা লুটে চলে যাবেন সাময়িক, অনেক বেশি চার্জ করবেন বিদেশি বিভিন্ন ক্লায়েন্টসদের, কিন্তু ভারত যখন বাউন্স ব্যাক করবে তখন আশেপাশে কেউ থাকবে না, তা আমরা কিন্তু জানি এবং অত্যন্ত কনফিডেন্ট আমরা এ বিষয়ে। পাশাপাশি ভারতের সিকিউরিটির দিক থেকে একটু কনসার্নিং বিষয় হয়ে গেল, কারণ আমরা যা চাইছিলাম তা করতে পারিনি, যদিও খুব শীঘ্রই করতে পারবো, তা কিন্তু ভারতের ইসরো বিজ্ঞানীরা কিন্তু কালকেও জানিয়ে দিয়েছেন। অর্থাৎ মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য আসে। অন্ধকার সময় নয়, এই অন্ধকারের ভিতর থেকে আলোর যে ছটাটা আছে সেটা দেখার চেষ্টা ভারতের বিজ্ঞানীরা করছেন, এবং ভারত করে দেখাবে, সেই বিশ্বাস আমাদের মতো ভারতীয়দের অনেকেরই আছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।